Good morning everyone. Welcome in my online classroom. I am Mohammad Soyeduzzaman, Associate Professor and Chairman, Tourism and Hospitality Management, Mohammadpur Kendriya College, Dhaka. First of all, I would like to thank our Honorable Principal, Professor Syed Jafar Ali Sir, for his valuable advices and permission to conduct the online classes. Students, I hope you all are well. Because of the COVID-19 breakout in the pandemic situation of the world, we all are bound to stay at home. We are staying at home, but it does not mean we can sit idle. So I am here to take your online class. I hope you all will give attention to my online class. Today I will take class on organizational behavior, BBA honors, third year in the Department of Management, and also discuss about chapter 2. Now the question is being discussed. The second chapter name is Theories of Organizational Behavior. Human Behavior School, the Empirical School, the Situational or Contingency School or Theory, the Communication Center School, the Decision Theory School, the Management System School, the Scientific Management School, the Administrative Management School or Theory, the Bureaucratic Management School or Theory, and the last Social System School. So the student commerce have much more skill and scope from those side. And the first question is Human Behavior School or মানবীয় আচরণ তথ্য, অভিজ্ঞতা ভিত্তিক তথ্য, দ্য সিচুয়েশনাল অর কন্টিনজেন্সি স্কুল, পরিস্থিতি ভিত্তিক তথ্য, দ্য কমিউনিকেশন সেন্টার স্কুল, যোগাযোগ কেন্দ্রিক তথ্য, দ্য ডিসিশন থিওরি স্কুল, সিদ্ধান্ত তথ্য, দ্য ম্যানেজমেন্ট সিস্টেম স্কুল, ব্যবস্থাপনা পদ্ধতি তথ্য, দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট স্কুল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্য, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট স্কুল, প্রশাসনিক ব্যবস্থাপনা তথ্য, দ্য বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট স্কুল, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা স্কুল, সোশ্যাল সিস্টেম স্কুল, সামাজিক পদ্ধতি স্কুল। এই স্কুলগুলি জানার পূর্বে প্রথমে আমাদের জানা দরকার ক্লাসিক্যাল থিওরি এবং নিউ ক্লাসিক্যাল থিওরি, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা একান্ত অপরিহার্য। ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল থিওরি এটা হচ্ছে অনেকটা গতানুগতিক পদ্ধতি বা গতানুগতিকভাবে গৃহীত কোনো জ্ঞান, যে জ্ঞান ব্যবহার করে এবং প্রয়োগ করে সাংগঠনিক দক্ষতা ও লক্ষ্য অর্জন করা সম্ভবপর হয়। ক্লাসিক্যাল থিওরিতে কর্মীদেরকে অর্থনৈতিক মানুষ হিসেবে গণ্য করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি এই সময়টাকে ক্লাসিক্যাল থিওরি সময় হিসেবে আখ্যায়িত করা হয়। সে সময়ে মানুষকে শুধু মনে করা হতো অর্থনৈতিক শক্তি হচ্ছে মানুষ, মানুষ শুধু অর্থনৈতিক অবস্থার জন্য কাজ করে, তাই মানুষকে বেশি বেশি করে কাজ করাতে হবে, তাদের কাছ থেকে বেশি কাজ আদায় করে নিতে হবে এবং অতিরিক্ত কাজ আদায়ের জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করতে হবে। তাদেরকে কাজের সাথে সাথে পারিশ্রমিকেরও ব্যবস্থা করে দিতে হবে যাতে কর্মীরা উৎসাহী হয়
এবং উৎসাহিত হয়ে অধিকতর কার্যক্রম করতে সক্ষম হয়। এই ক্লাসিক্যাল থিওরিতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে মার্শাল, হেনরি ফেওল, কুঞ্জ ওডোনাল, এফ.ডব্লিউ. টেইলর, ম্যাক্স ওয়েবার প্রমুখ ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই তত্ত্বে কর্মীদের পুরস্কারের কথা বলা হয়েছে। অর্থনৈতিক পুরস্কার প্রদান করলে তারা মনে করে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তাই কর্মীদেরকে কি করতে হবে? তাদেরকে অর্থনৈতিক পুরস্কার প্রদান করতে হবে। শুধু মানুষ কাজ করবে এবং তার বিনিময়ে তার থেকে আয় করবে। তিনটি ধারণার উপর ভিত্তি করে মূলত ক্লাসিক্যাল থিওরি পর্যবসিত হয়। তাদের মধ্যে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, প্রশাসনিক ব্যবস্থাপনা অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা বা বিউরোক্রেটিক থিওরি। আসলে ক্লাসিক্যাল থিওরিটা মূলত শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্প কারখানার দিকে ঝুঁকে গেল 19বিংশ শতাব্দীর শেষ দিকে। সে সময় তাদের প্রচুর পুঁজি ছিল, কিন্তু দক্ষ কর্মীর অভাব ছিল। সেই দক্ষ কর্মীর অভাব দূর করার জন্য তারা ক্লাসিক্যাল থিওরির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তারা চিন্তা করলো কিভাবে ব্যাপক উৎপাদন করা প্রয়োজন। প্রচুর মূলধন থাকা সত্ত্বেও দক্ষ শ্রমিকের যে অভাবটা ছিল সেই অভাব কাটিয়ে ওঠার জন্য এই তত্ত্বের প্রবক্তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের মধ্যে তারা অর্থনৈতিক পুরস্কার হিসাবে মানুষকে কাজের কথা বলেছে, মানুষ কাজ করবে, বিনিময়ে অর্থনৈতিক পুরস্কার পাবে। এখন আমরা নিউ ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 1920 সালের দিকে নিউ ক্লাসিক্যাল থিওরি বা নব্য ধ্রুপদী তত্ত্বের সৃষ্টি হয়। এই তত্ত্বে কর্মীদের সামাজিক মানুষ হিসাবে বিবেচনা করার কথা বলা হয়েছে। সাংগঠনিক কার্য সম্পাদনে কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মানবিক উপাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই তত্ত্বে যারা ভূমিকা রাখেন তাদের মধ্যে হুগো মুনস্টারবার্গ, জর্জ এলটন মেও, এইচ মাসলো, ক্রিস আরজিরিস, ডগলাস ম্যাকগ্রেগর তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা তিনটি বিষয়ের উপরে অধিকতর গুরুত্ব প্রদান করেছেন: হথন গবেষণা, মানবিক সম্পর্ক, ভাবধারা, আচরণ বিজ্ঞান তত্ত্ব বা বিহেভিয়ারাল সায়েন্স থিওরি, এইগুলির উপর তারা গুরুত্ব দিয়েছেন। এবং সেগুলি গুরুত্বভাবে পালন করার জন্য কর্মীদের মানবীয় দিকের প্রতি সর্বদা সচেষ্ট থেকেছেন। কর্মীরা শুধুমাত্র অর্থের জন্য কাজ করে না, তাদের কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা থাকতে পারে এবং তাদেরকে মানবীয় কর্মী হিসেবে বিবেচনা করতে হবে, মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। সুযোগ পেলে তারা তাদের নিজস্ব মেধা বিকশিত করতে পারে। ক্লাসিক্যাল থিওরিতে চারটি বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে: শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার, কার্যভিত্তিক প্রক্রিয়া
ফাংশনাল প্রসেস, কাঠামো বা স্ট্রাকচার, স্প্যান অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের পরিধি, এই বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। শ্রম বিভাগ, শ্রমকে এমনভাবে বিভাজন করতে হবে, যোগ্য লোককে যোগ্য কাজে অধিষ্ঠ করতে হবে, অযোগ্য লোককে যোগ্য কাজে অধিষ্ঠ করা যাবে না, সেই ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। কার্যভিত্তিক প্রক্রিয়া, ফাংশনাল প্রসেস, কাজগুলিকে সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কথা তারা বলেছেন। মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, ম্যান পাওয়ার, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট, প্রত্যেকটি বিভাগকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দিতে হবে এবং নিজ নিজ দায়িত্বর মধ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার কথা তারা বলেছেন। কাঠামো, সংগঠন হচ্ছে একটি কাঠামোর স্তর বিন্যাস। কাঠামো এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন সহজেই কার কি কাজ সেটা সহজে জানতে পারে। কাঠামো সংগঠনের একটি স্থায়ী রূপরেখা বা পদ্ধতি প্রণয়ন করে কাঠামোতে কেউ অনুপস্থিত থাকলে ব্যবস্থাপনা কার্য সম্পাদনে কোনো বাধা সৃষ্টি হবে না। প্রতিষ্ঠানের অগ্রগতি যেন আপন ধারায় চলতে পারে, সেই জন্য কাঠামোর কথা এখানে বলা হয়েছে। এবং সর্বশেষ যেটা বলা হয়েছে, স্প্যান অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের পরিধি। একজন অধস্তন কতজন কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারবে তাদের কথা বলা হয়েছে। সেখানে তারা বলেছে অপটিমাম স্প্যান অফ সুপারভিশনের কথা বলেছে। কাম্য পরিসর রাখতে হবে, একদম বেশি কর্মী নেওয়া যাবে না, আবার কমও নেওয়া যাবে না, যাতে এমনভাবে নিতে হবে তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য কেউ কেউ বলেছেন 3 থেকে 7 জন বা 3 থেকে 21 জন বা 3 থেকে 31 জন সহ এমন পর্যায়ে রাখতে হবে, সহনীয় পর্যায়ে কর্মী রাখতে হবে একজন অধস্তনের অধীনে, যাতে সহজেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। ব্যবস্থাপকের অধস্তন কর্মীর কার্যক্রম নিয়ন্ত্রণ সংখ্যাকে সীমিত করার কথা পরামর্শ দিয়েছেন। উচ্চ পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন, নিম্ন পর্যায়ের কর্মীদের বেশি সংখ্যক নিয়ন্ত্রণ করা যায়, তাই সেই ক্ষেত্রে নিম্নপদস্থ কর্মীদের সংখ্যা বেশির কথা বলা হয়েছে। নিউ ক্লাসিক্যাল তত্ত্বের উপাদানসমূহের মধ্যে প্রেষণা, তত্ত্বাবধানের নীতি, স্টাইল অফ সুপারভিশন, নেচার অফ অর্গানাইজেশন, সংগঠনের প্রকৃতি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিক পার্থক্য, গ্রুপ ডাইনামিক, দলীয় গতিশীলতা, এই বিষয়গুলির প্রতি গুরুত্বের কথা বলেছেন। নিউ ক্লাসিক্যাল তত্ত্ব যেহেতু মানবীয় বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য প্রথমেই তারা মোটিভেশনের কথা বলেছেন। কর্মীদের মধ্যে যদি মোটিভেশন বা প্রেরণা না থাকে তাহলে তাদের পক্ষে কাজ করা অত্যন্ত দুরূহ বা কঠিন বিষয়, সেই জন্য তাদেরকে প্রেরণা দিতে হবে। প্রেরণা 2 ধরনের প্রেরণা দেওয়া যেতে পারে, আর্থিক প্রেরণা এবং অনার্থিক প্রেরণা। আর্থিক প্রেরণা কর্মীরা উৎসাহিত হয়, অনার্থিক প্রেরণায় উৎসাহিত হয়। আর্থিক প্রেরণার মধ্যে বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, এডুকেশনাল ফেসিলিটি, ট্রেনিং ফেসিলিটি, এগুলির কথা বলা হয়েছে। অনার্থিকের মধ্যে কর্মীদেরকে মানুষ হিসাবে ভাবা, কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান করা, কার্যের পরিবেশ সুন্দর করা, যাতে সকলে সুষ্ঠু সুন্দরভাবে কার্যক্রম সম্পাদন করতে পারে, সেই দিকে লক্ষ্যের কথা বলা হয়েছে। তাই আমাদের
প্রত্যেকটি বিষয় সম্পর্কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তত্ত্বাবধানের নীতি, তত্ত্বাবধানের নীতির কথা বলতে গেলে আমরা বলতে পারি একজন অধীনস্থর অধীনে কম সংখ্যক বা সীমিত সংখ্যক কর্মীর কথা বলা হয়েছে, যাদেরকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। একজন ঊর্ধ্বতন ব্যক্তি ক্ষেত্রে কম সংখ্যক এবং কর্মীদের ক্ষেত্রে বেশি সংখ্যক কর্মীর কথা বলা হয়েছে। তবে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারে। সংগঠনের প্রকৃতি, সংগঠন বিভিন্ন ধরনের হতে পারে, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক সংগঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব নীতি নিয়ম মেনে চলতে হবে। অনানুষ্ঠানিক সংগঠনের ক্ষেত্রে নিয়ম নীতি বহির্ভূতভাবেও তারা কাজ করতে পারবে। তবে আনুষ্ঠানিক সংগঠনের চেয়ে অনানুষ্ঠানিক সংগঠনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিউ ক্লাসিক্যাল থিওরিতে। ব্যক্তিক পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তির মধ্যে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যে কাজটি করতে পারবো ডিসক্রিমিনেশন নয়, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। একজন শিক্ষিত কর্মী এবং একজন অশিক্ষিত কর্মী, তাদের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে এবং তাদেরকে সেইভাবে মূল্যায়ন করতে হবে। যারা অধিকতর দক্ষ, অভিজ্ঞ এবং শিক্ষিত, তাদের ক্ষেত্রে অবশ্যই সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং লাস্ট, দলীয় গতিশীলতার কথা বলা হয়েছে। গ্রুপ ডাইনামিজম, দলের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন শক্তির পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে দেখতে হবে কোথাও দলের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, বা প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা আছে কিনা, প্রতিষ্ঠানে তার আর্থিক অথবা কারিগরি কোনো সমস্যা আছে কিনা। সেই সমস্যাগুলি থাকলে সেগুলি দূর করার ব্যবস্থা করতে হবে। তাহলে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভবপর হবে। তাই আমাদেরকে এই বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এবং দলীয় গতিশীলতা এটি একটি চলমান প্রক্রিয়া। দলকে বা প্রতিষ্ঠানকে সবসময় গতিশীল রাখতে হবে, কখনো প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া যাবে না। সেই জন্য স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট বিবেচনা করতে হবে। বিবেচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন আমরা আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট স্কুল। প্রশাসনিক ব্যবস্থাপনা স্কুল। প্রখ্যাত ফরাসি ব্যবস্থাপনাবিদ হেনরি ফেওল এই তত্ত্বের মূল প্রবক্তা। তিনি প্রায় দীর্ঘ 50 বছর ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করেন। তিনি ব্যবস্থাপক হিসাবে তার অভিজ্ঞতা, দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি কিছু নির্দেশনা প্রদান করেছেন। তিনি ব্যবস্থাপনার জন্য 14টি নীতি এবং ব্যবস্থাপনা কাজের 5টি বর্ণনার কথা বলেছেন, যেইগুলি প্রতিষ্ঠানে পালন করা অত্যন্ত প্রয়োজন। এই 5টি কার্যবলী হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং, সংগঠন, অর্গানাইজেশন, ডাইরেকশন, নির্দেশনা, কোঅর্ডিনেশন, সমন্বয়, কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। এই 5টি বিষয় বা কার্যাবলী প্রত্যেকটি প্রতিষ্ঠানে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো পালন করলে প্রতিষ্ঠান তার সার্বিক লক্ষ্য অর্জন করতে পারবে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এবং তিনি 14টি নীতির কথা বলেছেন। চোদ্দটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি সকল বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, সকল প্রতিষ্ঠানে
বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং এই নীতিগুলি পালন করে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। তার নীতিগুলোর মধ্যে হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, কার্য বিভাগ, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ক্ষমতা এবং দায়িত্বের সমতা রক্ষণ করা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, ইউনিটি অফ কমান্ড, আদেশের ঐক্য, ইউনিটি অফ ডাইরেকশন, নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থের কাছে ব্যক্তির স্বার্থ ত্যাগ, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল টু জেনারেল ইন্টারেস্ট, রিমুনারেশন, পারিশ্রমিক, অর্ডার, শৃঙ্খলা, স্টেবিলিটি অফ টেনিউর, চাকরির স্থায়িত্ব, ইনিশিয়েটিভ, উদ্যোগ, ইকুয়ালিটি, ন্যায়পরায়ণতা, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণ, স্কেলার চেইন, জোড়াময় শিকল, ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। এই 14টি নীতির কথা বলেছেন, যে নীতিগুলি বর্তমানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পরিচালনা করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেছে। প্রত্যেকটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য হ্যান্ডি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় এবং শিল্প কারখানা এবং সাংগঠনিক উন্নয়নে তার যে গুরুত্বপূর্ণ অবদান, সেই অবদানের জন্য এখনও তিনি সমাদৃত। তার এই নীতিগুলি সাংগঠনিক আচরণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তার এই 14টি নীতি ব্যবহার করে সাংগঠনিক আচরণ পর্যালোচনা করে সংগঠনকে গতিশীল ও গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে হ্যান্ডি ফেওলের 5টি কার্যাবলী ও 14টি নীতিমালা পালন করলে প্রত্যেক প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমরা ধারণা করতে পারি। সর্বশেষে আমরা বলতে পারি, so that the end of my class, hope you all will have enjoyed. I am requesting all of you to stay at home and be safe.